दिल्ली से मैं देश के नौजवानों से भी 2014 সালের 26শে মে নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে 2019 সালে পুনরায় নির্বাচিত হন। সর্বশেষ সাধারণ নির্বাচন 2024 সালের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হন। जो कानून आप पर लागू होता है वो कानून मोदी पर लागू होना चाहिए कि नहीं होना चाहिए। পরবর্তী সাধারণ নির্বাচন 2029 সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কারণ ভারতের লোকসভার মেয়াদ 5 বছর। এই 5 বছরের মধ্যে বেশ কয়েকটি কারণে তিনি ক্ষমতা হারাতে পারেন। বর্তমানে মোদীর দল বিজেপি এনডিএ জোটের নেতৃত্বে সরকার গঠন করেছে। যদি কোনো কারণে জোটের বড় অংশীদাররা সমর্থন প্রত্যাহার করে তবে মোদী সরকারের পতন হতে পারে। তবে তার শারীরিক অবস্থা ঠিক থাকলে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু সে যে পরিমাণ স্বৈরাচারী হয়ে উঠেছে, যে পরিমাণ মানুষ তাকে ঘৃণা করা শুরু করেছে, শেখ হাসিনার মতো পরিণতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় বিরোধী মতের প্রতি যেসব কর্মকাণ্ড করেছিল, বাংলার জনগণ সেসব মুখ বুজে সহ্য করলেও সেগুলো কেউ ভুলে গিয়েছিল না। 5 আগস্ট সেসবের বহিঃপ্রকাশ ঘটে গেল। শেখ হাসিনার পরিণতি হলো লজ্জার। হাসিনার বিরুদ্ধে গুম, নির্যাতন, দুর্নীতি নানা অভিযোগ থাকলেও 24-এর আন্দোলনে চালিয়েছিল এক নারকীয় গণহত্যা। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা যতটা না খারাপ, নরেন্দ্র মোদী তার চেয়ে বেশি খারাপ। ভারতের জনগণ মুখ বুজে সহ্য করলেও সবকিছু মনে রেখেছে। নরেন্দ্র মোদীরও বিচার হবে একদিন। प्रधानमंत्री शेख हसीना दोनों देशों के डेलीगेट्स 2002 নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। 27শে ফেব্রুয়ারি গোধরা শহরের নিকটে বহু হিন্দু তীর্থযাত্রী ও শত শত যাত্রী সহ একটি ট্রেন আগুনে পুড়ে গেলে প্রায় 60 জনের মৃত্যু ঘটে। মুসলিমদের দ্বারা এই অগ্নিসংযোগ করা হয়েছে এরকম খবর ছড়ালে গুজরাট জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা শুরু হয়ে যায়। এই দাঙ্গায় 2000 জনের মৃত্যু হয় এবং কয়েক হাজার জন আহত হন। মোদী শহরে কারফিউ জারি করে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেয়। শেখ হাসিনার পুলিশ বাহিনীর মতো মোদীর বাহিনীও সাধারণ মুসলমানদের উপর গুলি চালানো শুরু করে। জানলে অবাক হবেন, এই যে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগলো, এই দাঙ্গা লাগিয়েছিল মোদী নিজে। গোধরা অগ্নিকাণ্ডে মৃত কর সেবকদের দেহ আহমেদাবাদ নিয়ে যাওয়ার মোদীর নির্দেশ দাঙ্গায় উস্কানিমূলক পদক্ষেপ ছিল। মানবাধিকার সংগঠনগুলি, বিরোধী দল এবং সংবাদপত্রের কিছু অংশ গুজরাট সরকারের দাঙ্গা বিরোধী পদক্ষেপের সমালোচনা করে। এই দাঙ্গায় যারা নিহত হয়েছিল তাদের বেশিরভাগই ছিল মুসলিম। 2011 খ্রিস্টাব্দের জুলাই মাসে রাজু রামচন্দ্রন ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে তার অন্তিম প্রতিবেদনে বলেন যে মোদীকে সাক্ষ্য প্রমাণের সাহায্যে দোষী সাব্যস্ত করা সম্ভব, কিন্তু মোদীর বিরুদ্ধে কিছুই করা যায়নি। মোদী গুজরাটে ডার্ক পলিটিক্সের মাধ্যমে নিজের ক্ষমতা ধরে রাখে। এভাবে একসময় ভারতের প্রধানমন্ত্রী বনে যান। 2013 সালে তাকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয় ও নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 26শে মে 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী পদে শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মোদী প্রথম বছরেই ক্ষমতা কেন্দ্রীকরণ করা শুরু করে। মোদী, যার প্রাথমিকভাবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তিনি তার নীতিগুলি কার্যকর করার জন্য অনেকগুলি অধ্যাদেশ পাস করেন, যার ফলে ক্ষমতার আরও কেন্দ্রীকরণ হয়। তার প্রশাসন বিচারক নিয়োগের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বিচার বিভাগে হ্রাস করার জন্য একটি বিল প্রণয়ন করেন। পরিকল্পনা কমিশন বিলুপ্ত করা সহ নানা উদ্যোগ গ্রহণ করেন। মোদীর নেওয়া শত শত পদক্ষেপ দেখানো যাবে যেগুলোর মাধ্যমে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। নরেন্দ্র মোদী সারা জীবন হিন্দুত্ববাদী রাজনীতি করেছেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি, বিশেষ করে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है। নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে মোদী সরকার কঠোর সমালোচনার মুখে পড়েছে, যা মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত বৈষম্য।
মোদির শাসনামলে সাংবাদিকদের দমন, সমালোচকদের গ্রেপ্তার এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর প্রশাসনিক চাপ বাড়ানোর অভিযোগ রয়েছে। নরেন্দ্র মোদী নিজের তত্ত্বাবধানে রিপাবলিক নামে টিভি চ্যানেল খুলে তার বিরোধীদের বিপক্ষে নানা গুজব প্রচার করে থাকেন। सितारों की किस्मत में क्या है? जी हाँ, उनका हाल बताएंगे कि जनता ने उनके बारे में क्या फैसला किया है, जो सबसे आगे नजर आते हैं, जिनके 2016 সালে মোদি নোটবন্দি ঘোষণা করেছিলেন, যা ভারতের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে। এই সিদ্ধান্ত অর্থনীতির ক্ষতি করেছে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর ধ্বংসের কারণ হয়েছে। এছাড়া ভারতের বেকারত্বের হার বেড়েছে। 2020-21 সালে মোদি সরকার নতুন কৃষি আইন পাশ করেছিল, যা কৃষকদের স্বার্থবিরোধী বলে ব্যাপক প্রতিবাদ হয়। মোদি সরকারের আমলে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়, যা কাশ্মীরি জনগণের স্বায়ত্তশাসনের উপর আঘাত হিসেবে দেখা হয়। এছাড়া মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ও নীতি প্রণয়ন নিয়ে মোদির বিরুদ্ধে সমালোচনা রয়েছে। মোদির আমলে ভারতে ধর্মীয় বিদ্বেষমূলক সহিংসতা ও গণপিটুনির ঘটনা বেড়েছে। বিশেষত গোরক্ষার নামে মুসলিম ও দলিতদের উপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি খুব সূক্ষ্মভাবে মোদির চালাকিগুলো প্রকাশ করে দিচ্ছেন। ভারতের জনগণ বুঝতে শিখেছে তাদের মাথায় কিভাবে কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে। তারা মুখ বুজে সহ্য করলেও সব মনে রেখেছে, একদিন ঠিক জবাব দিয়ে দিবে, যেমন করে বাংলাদেশে শেখ হাসিনাকে জবাব দেওয়া হয়েছে।